আজকে পথের পাঁচালী 10 নম্বর পরিচ্ছেদ হবে এবং এর আগের পরিচ্ছেদে যা যা আলোচনা করেছিলাম একটু রিমাইন্ড করে নিই। 9 নম্বর পরিচ্ছেদে আমরা জেনেছিলাম যে আমাদের গল্পের প্রধান চরিত্র অপু এ কি করছে। এ প্রথমবারের জন্য তার বাবার সাথে গিয়েছে গ্রামের বাইরে এবং তার বাবার যে শিষ্য, নামটা আমরা কি পেয়েছিলাম, হরিজন মহাজন, এনার বাড়িতে গিয়ে অপুর কি কি অভিজ্ঞতা হয়েছিল না হয়েছিল ইত্যাদির বিশদ বিবরণ আমরা 9 নম্বর পরিচ্ছেদে পড়েছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে হরিজন মহাজনের বাড়িতে গিয়ে অপু বিভিন্ন টাইপের যেরকম খেলার সামগ্রীর সাথে পরিচিতি লাভ করেছে, তেমনি বিভিন্ন সুস্বাদু খাবারও গ্রহণ করেছে ইত্যাদি নানান অভিজ্ঞতা কিন্তু অর্জন সে করেছে। ওকে, তো আজকে 10 নম্বর পরিচ্ছেদে জানবো যে কি ঘটনা ঘটছে, একটা নতুন ঘটনা আমরা জানবো। দেখ, 10 নম্বর পরিচ্ছেদ বলেছে যে দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। হরিহরকে এখানে অপুর বাবা, তো অপুর বাবা তো গিয়েছিল তার শিষ্যের বাড়িতে, হরিজন মহাজনের বাড়িতে, তো দুদিন পর ফিরে এসছে। তাহলে ফার্স্ট লাইনটা আন্ডারলাইন তোরা কর, এখান থেকে প্রশ্ন আসবে হরিহর তার শিষ্যের বাড়ি থেকে কতদিন পর ফিরে এসেছিল। 2 দিন পর, শর্ট কোশ্চেন। এই মোটে কয়দিন এর মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছে না। স্বাভাবিকভাবে যে কোনো একটা মায়ের মন সন্তানের প্রতি উতলা হয়ে উঠেছে। আর এর পাশাপাশি আর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা দেখ, বলছে দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা লইয়া, আন্ডারলাইন হবে, দেশি কুমড়া, একটা কুমড়ার সেই কুমড়ার যে খোলা, সেই খোলাটা নিয়ে কি করছে, নৌকা বানিয়েছে, খেলার ছলে নৌকা বানিয়েছে। এতে হয়েছে কি, ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল, যা হয় ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি ইত্যাদি। তো এরকম হচ্ছে, কোনো এক সময় ঝগড়াঝাটি হয়েছিল এবং মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিল। এখন আরো অনেক কুমড়োর খোলা জমি আছে। দুর্গা কিন্তু আর সেগুলো জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে, তার কান মলে দিলাম, আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খোলা সেই নিয়ে নিক। তার মানে কি বুঝলাম এখান থেকে, যে প্রথমে যে ঝগড়াঝাটি হয়েছিল ভাই বোনের মধ্যে, তখন কিন্তু অপুর প্রতি বেশ রাগ হয়েছিল দুর্গার। পরবর্তীকালে যখন অপুকে মিস করছিল দুর্গা, তখনই কিন্তু রাগ মীমাংসা এইগুলো কিন্তু তার মন থেকে মিটে যায় এবং সমস্ত কিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করে আর তার ভাইয়ের প্রতি আফসোস করতে থাকে এবং এর পাশাপাশি ভাইকেও কিন্তু মিস করতে থাকে। ঠিক আছে, তো বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কদিনে। রেলের রাস্তা, যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা অবিকল, যেন সত্যিকারের ফল। সেই পুতুলটা যেটার পেট টিপলে মির্গি রোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে, আমরা এগুলো নাম পেয়েছিলাম। ঠিক আছে, খেলনার নাম কিন্তু পেয়েছিলাম 9 নম্বর পরিচ্ছেদে। তো স্বাভাবিকভাবে যে কোনো কেউ যখন কোনো একটা জায়গা থেকে যদি ঘুরে টুরে আসে কিনা, তখন দুনিয়ার গল্প জুড়ে দেয় তার ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে। এক্ষেত্রেও কিন্তু অপুও তার দিদির কাছে সে সমস্ত বাড়ির পরিবারের কাছে কিন্তু সে সমস্ত অভিজ্ঞতার বর্ণনা এখন দিচ্ছে। কতদূর সে পথ হারিয়ে, কতদূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অচেনা নতুন গা বার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাইয়া, নির্জন মানে হচ্ছে জনমানবহীন বোঝায়, তো একদম ফাঁকা পথ বাহিয়া, সেই যে কোন গায়ের পথের ধারে কামার দোকানের বাবা তাকে জল খাওয়াইতে লইয়া গেলে। কামার যারা মাটি লোহার কাজ টাজ করে তাদেরকে বলা হয়ে থাকে কামার, আর যারা মাটির কাজ করে তাদেরকে বলা হয়ে থাকে কুমোর। ঠিক আছে, তো কামার দোকানে এক সময় গিয়েছিল পথে, যখন জল তেষ্টা পেয়েছিল সেই সময় জলের জন্য নিয়ে গেছিল তার বাবা ফেরার পথে। তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিড়ি পাতিয়া, কার কথা বলছে এখানে, ওই যে কামারের দোকানের সেই লোকটার কথা বলছে এখানে। তো অপু এবং তার বাবাকে ঘরের মধ্যে ডেকে পিড়ি, কাঠের তৈরি ছোট্ট একটা বসার অংশ বিশেষ, সেটা হলো পিড়ি পাতিয়া দিয়েছিল। সেখানে বসে কি খাওয়াইছে দেখ,
আন্ডারলাইন করবি এই লাইনটা। পিড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। কোশ্চেন কিন্তু আসবে যে কামার বাড়িতে গিয়ে কি কি খেয়েছিল। কোনটা ফেলিয়া সে কোনটা গল্প করে? গল্প শেষ হবে না। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদির মুগ্ধ হইয়া যায়, বারবার জিজ্ঞাসা করে কত বড় নোয়াগুলো দেখলি অপু। এখানে নোয়াগুলো বলতে কি বোঝায়? লোহাগুলো। রেল লাইনে কি থাকে? লোহার পাত থাকে না, সেইগুলোকে বলছে এখানে নোয়াগুলো। নোয়াগুলো দেখলি অপু? তার টাঙানো বুঝি খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলি? গেল না, রেলগাড়ি অপু দেখে নাই, ওটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্ক ভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল, ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল। তার মানে সর্বজয়া এখানে কে? অপুর মা হঠাৎই হন্তদন্ত হয়ে সদর দরজা মানে মেন গেট দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, বাড়ির মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। সেই সময় তার বুকের মধ্যে একটা সুতার মতন অংশ কিন্তু লাগলো, লেগে পটাং করে আওয়াজ করে ছিঁড়ে গেল। এটা বুঝতে পেরেছে। কি জিনিস দেখা যাক। এবং দুদিকে হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বে। অল্পখানিক পরেই অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকিয়া দাঁড়াইয়া গেল, নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি বাবা রে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়লে কে? এখানে টেলিগ্রাফের কথা বলা হচ্ছে, মানে এখানে আসল টেলিগ্রাফ নয়, তাদের খেলনা, খেলনা হিসাবে টেলিগ্রাফের তার বিভিন্ন সুতো টুতো দিয়ে একটা খেলার সরঞ্জাম দিয়ে টেলিগ্রাফের মতন জিনিস বানিয়েছিল। হঠাৎই সেই তার ছিঁড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করছে এখানে অপু, রেগে যাচ্ছে। ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাওর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলাই নাই। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। আন্ডারলাইন হবে। তাহলে কি জিনিস ধুচ্ছিল? কাঁঠালের বিচি। তো সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যের মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো, আচ্ছা বাঁশির সপ্তমের মতো বলতে কি বোঝাচ্ছে? উচ্চ স্বরে জোরে চিৎকার করে তখন রিন রিনে তীব্র মিষ্টি সুরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বন বাগান ঘেটে নিয়ে যাসনি? আচ্ছা, ছোটাগুলো বলতে কি বোঝায়? এক বিশেষ প্রকারের গাছের আঁশ দিয়ে তৈরি দড়ি, এখানে সেই দড়িগুলোকে ছোটা হিসাবে বলা হচ্ছে। যেই দড়িগুলো দিয়ে আমাদের গল্প অনুযায়ী টেলিগ্রাফের তার খেলার ছলে অপু এবং তার সঙ্গী সাথীরা মিলে তৈরি করেছিল। ক্লিয়ার হলো এতটুকু এখানে? এবার মা এত তো বুঝেনি, তাই না? তো হঠাৎই হন্তদন্ত ভাবে যখন ছুটে এসছে তখনই তারটা ছিঁড়ে গিয়েছে বা দড়িটা ছিঁড়ে গিয়েছে। তো সেই সময় কোনো দিকে খেয়াল না দিয়ে নিজের সাংসারিক কাজে মনোনিবেশ করেছিল অপুর মা। এমন সময় অপু আসে, সেই সময়ে দেখে যে তার মা এই যে জিনিসগুলো যে ছিঁড়ে দিয়েছে, তার যে ক্ষতি করেছে বা নষ্ট করেছে খেলার সরঞ্জামগুলো, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, অথচ কাঁঠালের বিচি ধুচ্ছে। এমন সময় রেগে গিয়েছে অপু। বোঝা গেছে এতদূর? কঠিন কিচ্ছু নাই। সর্বজয়া পিছনে চাইয়া বিস্মিত বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার কষ্ট? তখন অপু বলছে, আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? ছড়ে মানে কেটে, কেটে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো, হয়েছে কি? তখন তার মা বলছে,
এবার অপু উত্তর দিচ্ছে, কি হয়েছে, আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম, তার ছিঁড়ে দিয়েছো না? তুমি যত উদ্ঘুট্টি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু। তখন তার মা আবার রেগে গেছে, হ্যাঁ, রেগে গিয়ে বলছে যে তুমি যত উদ্ঘুট্টি কাণ্ড ছাড়া মানে অদ্ভুত কাণ্ড ছাড়া একদণ্ড মানে এক মুহূর্ত থাকো না বাপু। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে কি জানি, টেলিগ্রাফের কি কি গিরাফ, আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল, তখন কি করব বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। তো সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ না করে তার মা যা কাজ করছিল অর্থাৎ কাঁঠালের বিচি ধুচ্ছিল সেই কাজে মনোনিবেশ করেন। উহ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে, মানে অপু শিশু মন তো, হিংসা হচ্ছে তার দিদির জন্য। হ্যাঁ, আগে ভাবছিল যে দিদিকে কম ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে অপু। এবার উল্টা ঘটনা ঘটছে। কি ভাবছে? বলছে অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়েছে, তবুও মাকে এক নিষ্ঠুর পাষাণী রূপী মানে নির্মম হৃদয় নেই, মানে ভালো মানসিকতা নেই এরকম বোঝায়, নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নে কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জেঠার ভিটে, কোথায় পালিতদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মশাইয়ের বাসবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোড়ানো বিলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এক্ষুনি রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক। আর কি না, হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাইল, এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। করিস তো নির্ঝর? হয়তো? বাহ। তাহার মা বলিল, না, খাবি না, খাবি না, যা। বলে তো নির্ঝর, খাবি না, যা, যেখানে পারিস যেখানে চলে যা। বেশ। তো বলছে যে ভাত খেয়ে একেবারে রাজা করে দিবেন কিনা, এদিকে তো রান্না নামাতে তর্স হয় না, না খাবি যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চোখের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো। সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সেই জন্য কোটপুরের মতো উবিয়া গেল, আন্ডারলাইন হবে এখানে। কোটপুর বলতে কার কথা বলছে? অপুর কথা বলছে। কর্পূর কি জিনিস? পুজোর সময় ব্যবহার করি আমরা, সাদা রঙের হয়, খোলা অবস্থাতে রেখে দিলে উড়ে যায়, সেন্ট বেরায়, আগুন ধরিয়ে ওই প্রদীপের আলোটা দেখানো হয় ঠাকুর দেবতাদের, তাই তো? কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে, আচ্ছা, যে সেই যেন কর্পূরের মতো উবিয়া গেল, মানে আন্ডারলাইন করে কোশ্চিন আসবে। কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাঁচ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে, কে বাহির হচ্ছে এখানে? বের হইয়া কে যাচ্ছে? অপু। সেই সময়ে কি হচ্ছে না দেখিয়া, এই ঘটনা দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে? ও অপু শোন। মানে তার দিদি দেখে নিয়েছে তার ভাই বাইরে বেরিয়ে যাচ্ছে রেগে, তখন পিছন ফিরে ডাকছে তাকে। তাহার মা বলিল, জানি না আমি যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড, মানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড বাবু তোমাদের। হাড় মাস কালি হয়ে, মানে গোটা শরীরের কথা বলছে এখানে, কালি হয়ে গেল। কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি, ছিঁড়ে গেল। তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলেরা, আমি ভাত খাবো না, না খাচ্ছা। ভাত খেয়ে সব একেবারে স্বর্গে ঘন্টা দেবে কিনা তোমরা, আন্ডারলাইন হবে এটা। আচ্ছা, স্বর্গে ঘন্টা দেবে কিনা তোমরা বলতে কি বোঝাচ্ছে? পরম তৃপ্তি দানের কথা বলছে এখানে, ঠিক আছে? মানে ওই যে উদ্ধার করে দিচ্ছে, এরকম বলে না মায়েরা রেগে গিয়ে, মনে হচ্ছে না কাজ করে উদ্ধার করে দিবে, এরকম ব্যাপারটা। তো মাতা পুত্রের এরূপ অভিমানের মানে রাগ, মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকে মধ্যস্থ হইতে হয়। মধ্যস্থ বলতে কি বোঝায়? দেখবি যখন বাড়িতে বাবা মায়ের সাথে যখন ঝগড়া হয় তখন আমরা কি করি? আমরা মিটমাট করে দেওয়ার চেষ্টা করি, তাই না? এটাকেই বলে মধ্যস্থতা।
এখানে দুর্গা কি করছে, এখানে দুর্গাও কিন্তু মাতা পুত্রের মাঝখানে এসে মিটমাট করে দেওয়ার তাদেরকে কিন্তু চেষ্টা করছে। বোঝা যাচ্ছে তো? তোর বুঝতে পারছিস? বেশ। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুড়ির উপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এই সেই অপু, যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। আন্ডারলাইন হবে, মায়ের উপর থেকে আন্ডারলাইন, মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। এখানে দেশত্যাগী বলতে ব্যঙ্গ করে বলছে, হ্যাঁ, মানে ঘর ছাড়ার কথা এখানে বলছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকারের রেল রাস্তার তার। সে সতুকে এখানে আমরা পেয়েছিলাম এর আগের পরিচ্ছেদে অপুর এক বন্ধু। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি, আমাদের বাড়ির উঠোনে চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? তখন সতু বলছে। তখন উত্তরে অপু বলছে, আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। ছোটা মানে একটু আগেই বললাম এক বিশেষ প্রকারের গাছ দিয়ে তৈরি, গাছের আঁশ দিয়ে তৈরি দড়িকে বোঝায় ছোটা। ওকে, ছোটা এনে দিয়েছিল। দেখবি নারকেলের ছিবড়া দিয়ে নারকেলের দড়িগুলো হয় না, ওইগুলোকে কিন্তু ছোটা বলা যায়। বোঝা গেছে? পাট দিয়ে পাটের দড়ি হয়, ওইগুলোকেও কিন্তু ছোটা বলবে। ওকে, সতু বলল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তার কর্ম নয়, কে তাহার কথা শুনিবে। তবুও আর একবার সে সতুর কাছে গেল, নিরাশ মুখে রোয়াকের কোনাটা ধরিয়া নিরুৎসাহ ভাবে বলিল, চলো না সতুদা, যাবে? মানে সতুকে যখন একবার বললো তখন সতু কিন্তু কি করলো, রিজেক্ট করে দিল, না যাবো না, ধুর, যা তুই যা। তারপর আবার দুঃখ পেয়ে অপু কি করলো, রোয়াক বলতে কি বোঝায়, এক বিশেষ প্রকারের বেঞ্চ যেখানে বসে আড্ডা দেওয়া হয়। দেখবি যে বাঁধের সাইডে বল বা কোনো রাস্তাঘাটের সাইডে বল, সিমেন্টের তৈরি বা কোনো বেতের তৈরি এক বেঞ্চ করে দেওয়া হয় যেখানে বিকালে আড্ডা দেওয়া হয়, ওইগুলোকে বলা হয় থেকে রোয়াক। তখন আবার এসছে, সতুকে ছাড়বে না অপু, তখন আবার এসে বলছে, কি বলছে, চলো না সতুদা, যাবে? তুমি আমি দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনক ভাবে বলিল, প্রলোভন মানে হচ্ছে লোভ দেখিয়ে বলল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি লেবুর পাতা তুলে এনে রেখেছি, খেলা তো বাচ্চাদের খেলা, টিকিট কিভাবে করবে, আসল তো নয়, তাহলে বাতাবি লেবুর টাকা দিয়ে কিন্তু বাতাবি লেবুর যে পাতা সেগুলো দিয়ে খেলার ছলে তারা টিকিট তৈরি করেছে। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইলো, বলছে যে এতখানি, এরকম ভাবে এতখানি। ওকে, যাবে? সতু আসিতে চাইল না, আবার সতু বলছে, না যাবো না। অপু বাহিরে বড় মুখ চোরা, সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল, এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সে ও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় রান্নাঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। আমরা জেনেছিলাম যে বনে বাজারে অপুর দিদি দুর্গা কিন্তু ঘুরে বেড়ায়, কোথায় কি ফল মূল ইত্যাদি রয়েছে না রয়েছে ওইগুলোর সন্ধান কিন্তু রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিচ্চিরের বরবটি, মাটির ঢেলার সৈন্দব লবণ আরো কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। এই লাইনটা আন্ডারলাইন কর, ব্র্যাকেট কর, কারণ এখান থেকে প্রশ্ন আসবে খেলার সরঞ্জাম হিসাবে দুর্গা এবং অপু কি কি বন জঙ্গল থেকে সংগ্রহ করেছিল। ক্লিয়ার? অপু বলিল, চিনি কিসে করবি রে দিদি? দুর্গা বলিল, পরের লাইনটা আন্ডারলাইন হবে, দুর্গা বলিল, বাসতলার পথে সেই ঢিবিটা
ভালো বালি আছে। মা চাল ভাজা ভাজবার জন্য আনে। চাল ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা আগে, এখনো গ্রামগঞ্জের দিকে খুব কম এটা দেখা যায়, এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায়। লোহার কড়াইয়ে বালিটা গরম করে তার উপর ছেড়ে দেওয়া হতো চাল, তারপর ছোলা, মটর। খেয়েছিস তোরা এরকম করে ভেজে? বেশ কিন্তু ভালো লাগে গরম গরম, তাই না? সেই বালি চল আনিগে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। এবার যা হয়, খেলা মানে রান্না বাতিল যখন খেলে মেয়ে মানুষেরা বা বাচ্চারা যখন কাদা টাদা নিয়ে খেলে, বিভিন্ন সামগ্রী এ সমস্ত ধুলা বালি ইত্যাদি জোগাড় করে তারা কিন্তু মিছিমিছি এই সমস্ত মনে করে, হ্যাঁ, খাবার সরঞ্জাম হিসাবে। তো বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন, চটকা গাছের আঁক ডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল শুদ্ধ নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলোকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণী সজ্জা, বিপণী মানে কি, দোকান, ঠিক আছে, দোকান দোকান খেলছে তারা, বুঝতে পারলি? দোকান দোকান খেলার জন্য এই জাতীয় সরঞ্জামগুলো কিন্তু কি করেছে, সংগ্রহ করছে বনে বাজার থেকে। বোঝা যাচ্ছে তো? প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যে, মানে দোকান তৈরি করার উদ্দেশ্যে তাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। যা হয়, একটা দোকানে বা বাজার ঘাটে যখন দোকান টোকান, সবজির দোকান টোকানে যখন আমরা যাই, তখন কি হয়, সামনের দিকে একদম ভালো ভালো টাটকা টাটকা সবজিগুলো থাকে, তারপরে একটু ওই মানে মিশানো সবজিগুলো থাকে, তাই না? এরকম ব্যাপারটা, যাতে অ্যাট্রাকশন হয় সবাই। তো খরিদ্দার বলতে কাস্টমার। তো খরিদ্দার আসিলেই প্রথমে যেন সেটা নজরে পড়ে। পুরা দমে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া পান প্রায় ফুরিয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল। ও সতুদা, দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেরে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, আরে ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। মাকাল ফল, মাকাল জিনিসটা কি? বাইরে দেখতে সুন্দর, ভিতরে পচা এবং দুর্গন্ধ থাকে, ওই জাতীয় ফলগুলোকে বলা হয় থেকে মাকাল ফল। বিভিন্ন জঙ্গল ঝোপঝাড়ে কিন্তু এই জাতীয় ফল দেখতে পাওয়া যায়। দেখে মনে হবে যে একদম ভীষণ সুন্দর, হ্যাঁ, উপরের অংশটা, কিন্তু ভিতরে যদি ফাটানো হয় দুর্গন্ধ বেরোয়, খাওয়া টাওয়া যায় না, এমনকি পাখিও খায় না এই মাকাল ফল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল, মানে সার্থক বোধ করলো, যাক সতুদা এসছে, এতবার বলেছিলাম প্রথমে আসেনি, পরে এসছে। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা ছেলেদের দলেই চায়। সে আশাতে খেলার ছেলে মানুষটুকু যেন ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ে, পাকা দেখা, অনেক লোক খাবে। আচ্ছা, পাকা দেখা বলতে কি বোঝায়? এই যে বিয়ের আগে যখন ছেলে মেয়ের মধ্যে যখন বিয়েটা ঠিক হয়, তখনই কিন্তু কি হয় যে, এবার বিয়ে যখন ছেলে মেয়ের মধ্যে যখন ঠিক হয়, তখন ছেলে পক্ষের থেকে মেয়ের বাড়িতে যখন আসে, তখন কি হয় যে একটা যে বিয়ের যে দিনক্ষণটা ঠিক করে কিনা, ওটাকেই বলা হয়ে থাকে পাকা দেখা। তো অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলিয়া বলিল, তা বই কি, তোমরা না হলে কন্যা যাত্রী, মানে কোনে পক্ষের দল। কাল সকালে এসে নকুতো করে নিয়ে যাব। নকুতো হচ্ছে একটা সামাজিক আচার অনুষ্ঠান, সসম্মানের সাথে নিয়ে যায়, কোনো
নিমন্ত্রণ বা কোনো অনুষ্ঠান লাগতে গেলে বড় মানুষকে একটা সসম্মানের সাথে নিয়ে যায়, ওটাকে বলা হয় থেকে নকুত করা। তো সতুদা রানুকে বলবে আজ রাত্রিরে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসবো। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্যে হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও ওরে দিদি রে নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণ ঋণে তীব্রমিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে ছুটিল। ব্যাপারটি কি হলো, সতু এসছিল তার কাছে খেলার জন্য, সামনে দেখছে সুন্দর সুন্দর পাকা পাকা ফল, মাকাল ফল ইত্যাদি রয়েছে, ওইগুলো না দিদির অনুপস্থিতিতে মানে দুর্গা দিদির অনুপস্থিতিতে অপুর কাছ থেকে কেড়ে তাকে হালকা মেরে, কি মার মেরেছিল পরে জানবো আমরা, সেই ফলগুলো কেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তার পিছে পিছে অপুও ছুটছে চিৎকার করতে করতে। ক্লিয়ার? বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগে সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতে দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই, সতু কেড়ে নিয়েছে। বুঝতে পারছিস তো? তুই বুঝতে পারছিস? দোল দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাব তলার পথে আগে আগে অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। তারপর একটা আন্ডারলাইন করবি, সতুর বয়স অপুর চেয়ে 3-4 বছরের বেশি, মানে 3-4 বছরের বয়সে বেশি হচ্ছে সতু অপুর তুলনায়। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো হাত পাওয়ালা ও শক্ত, তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নয়। স্বাভাবিকভাবে একটা বড় কোনো ছেলের সাথে বাচ্চা বয়সে, একটু কম বয়সী বাচ্চা ছেলে যখন দৌড়ায় বড়দের সাথে কি পেরে ওঠে? পেরে ওঠে না। অপুও কিন্তু কি করছে, সতুর পিছে পিছে দৌড়াচ্ছে, কিন্তু সতুকে ধরার চেষ্টা করেও সতুকে আর ধরতে পারছে না। ঠিক আছে? তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছিল তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া, মানে ওই যে ওই ফলগুলো নিয়ে কেড়ে নিয়ে, এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে, মানে তাকে মেরেছে এই জন্য। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একেবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়িয়া পড়িল। সতু ততক্ষণে ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুঝিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া দুই হাতের চোখ রাগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়া যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদার চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরকম করে চোখ রাগড়াস না দেখি। অপু তখনই 2 হাত আবার চোখে উঠিয়া আকুল সুরে বলিল, উহু ও দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গেছে দিদি, দেখি দেখি, ওরকম করে চোখ হাত দিস নে, সর। পরে সে কাপড়ে ফুপারিয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি। রানুকেও বলবো। আচ্ছা দুষ্ট ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু যাইতে সাহস করিল না। সেজ ঠাকুরনকে সে ভয় করে। আন্ডারলাইন করবি,
এখানে সে বলতে কার কথা বলা হচ্ছে? দুর্গার কথা, ব্র্যাকেটে দুর্গা লিখে দিবি তোরা। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি, কবাট মানে কি? দরজার পাল্লা বোঝায়, কবাটখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকাঁদুনে ছেলে নয়। ছিচকাঁদুনে মানে কি? কথায় কথায় কাঁদে যে, তাকে বলা থেকে ছিচকাঁদুনে। দেখবি ছোট ছোট ছেলেগুলো বা মেয়েগুলো বিশেষ করে, হ্যাঁ, হয়তো কিছু একটা হলো, ভ্যাঁ করে কিছুক্ষণ কাঁদতে শুরু করলো, এইগুলোকে বলা হয় থেকে কথায় কথায় কাঁদা বা ছিচকাঁদুনে বলা হয় ভালো বাংলা। সে ছিচকাঁদুনে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে বটে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অতি স্বাদের ফলগুলো গেল, তাহা ছাড়া আবার চোখে তুলা দিয়া এরূপ অপমান করিল। অপুর কান্না যে সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে দেখি? কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? দশম পরিচ্ছেদ শেষ হলো। এবার 11 পরিচ্ছেদ। এরপর বলছে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠা বাড়ির পুরাতন ঘর, তার ঘরগুলো ড্যাম হয়ে গেছে, বহু পুরনো ছোটখাটো বাড়ি, কোঠা বাড়ি। এবার এই বাড়িতে অপুদের ঘরটি কেমন বা তার ঘরের মধ্যে কি কি আসবাবপত্র রয়েছে না রয়েছে আমরা পরের লাইনে বুঝতে পারবো। অতএব পরের লাইনটা ব্র্যাকেট কর, এখান থেকে কোশ্চিন আসবে। বলছে কি কি রয়েছে জিনিসপত্র? কাঠের সেকালের সিন্দুক, কটা রং, কটা রং মানে হচ্ছে আগুন রঙা টকটকে লাল রং কে বোঝায় কটা রং, বা গাঢ় রংকে বোঝায়। কটা রঙের সেকালে বেতের প্যাটরা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরানো, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে, ঘরের মধ্যে। এছাড়াও কি রয়েছে? এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই, তাহাতে রক্ষিত সব হাড়ি কলসি আছে, যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ, মানে কিছু জানেই না, কি কি রয়েছে না রয়েছে সে বাক্সগুলোতে, ইত্যাদি। পুরনো ঘর বাড়ি, পুরনো সরঞ্জাম ইত্যাদি সব শুদ্ধ মিলিয়া ঘরটিকে পুরনো জিনিসের কেমন একটি পুরনো পুরনো গন্ধ বাহির হয়। দেখবি যে পুরনো যে কোনো জিনিস বা অনেক দিন ধরে বন্ধ রয়েছে কোনো একটা রুম বল বা কোনো একটা বাক্স বল, সেখানে যখন খোলা হয় তখন হচ্ছে ড্যাম ধরা গন্ধ বেরায়, তাই না? পুরনো গন্ধ বেরায়। তো পুরনো পুরনো গন্ধ বাহির হয়, সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যে বহু অতীত কালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে অপু ছিল না, মানে অপুর তখনো জন্ম হয়নি, তারও আগেকার ঘটনা এই সরঞ্জামগুলো বলছে। কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুর দাদা বেতের ঝাঁপিটি ছিল, ওই বড় কাঠের সিন্দুকটা ছিল, ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্যে বাহির হইয়া আছে, ওই পোড়ো জঙ্গলে ভরা জায়গাটাতে তাহাদের চণ্ডী মণ্ডপ ছিল। আরো কত নামের কত ছেলে মেয়ে এই ভিটাতে খেলিয়া বেড়াইতো, কোথায় তারা ছায়া হইয়া মিলিয়া গিয়াছে কতকাল আগে। অর্থাৎ এক সময় মানে অপুর জন্মের আগে আরো তো মানুষজন ছিল যারা এখন বর্তমানে নাই, তাদের কথা এখানে বলছে, বোঝা যাচ্ছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে অপুদের ঘরটি কেমন ছিল এবং কি কি সরঞ্জাম ছিল। যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলো বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ, ঘরের আড়ার বলতে কি বোঝায়? আড়া হচ্ছে এক জাতীয় কাঠ, সেটা দিয়ে তৈরি, ঘরের আড় কাঠ বোঝায়। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে, বারকোষ শব্দের অর্থ হলো কাঠের তৈরি বড় থালা, কাঠের তৈরি বড় থালাকে বলা হয় থাকে বারকোষ। বারকোষে যে তালপাতার পুঁতি, স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলো তাহার ঠাকুরদাদা, ঠাকুরদাদার নাম আমরা পাচ্ছি আন্ডারলাইন হবে, তাহার ঠাকুরদাদা
রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলো যদি হাতের নাগালে ধরা দেয় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। একদিন বনের ধারে জানলাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারত খানা লইয়া পড়ে। সে নিজের খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো সে মুখে শুনিতে হয় নাই। আমরা এর আগের পরিচ্ছেদে জেনেছিলাম যে কাশিদাসের যে মহাভারত সেগুলোর গল্প অপু দুপুরবেলা খাওয়ার পর তার মায়ের কাছ থেকে কিন্তু শুনতো, তাই না? এখন অপু একটু বড় হয়েছে, পড়তে শিখেছে, তাই অপুকে সেই গল্পগুলো আর শোনাতে হয় না, সে নিজেই পড়তে পারে, নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। আন্ডারলাইন হবে, কার বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? অপুর বুদ্ধির কথা এখানে বলা হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধের মজলিসে, মজলিস মানে কি? স্টেজ ঠিক না, পারবি? বৈঠকখানা, মজলিস হচ্ছে বৈঠকখানা বোঝায়, ঠিক আছে? তো বৃদ্ধদের মজলিসে লইয়া যায়, যেখানে সবাই গল্প টল্প করে দল বেঁধে, ওটাকে বলা হয় মজলিস। রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধরা খুব তারিফ করেন, পুত্র গর্ভে হরিহরের বুক ভরিয়া যায়। এবার বাবা হরিহর ভাবে, বাহ, আমার ছেলে তো বেশ ভালো পড়তে টড়তে শিখেছে, গর্ববোধ করে। তাহাদের ঘরের জানালা কয়েক হাত দূরে, বাড়ির পাঁচিলের ওপাশ হইতে পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানলায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ফাঁট শেওড়া গাছের মাথাগুলো। এ গাছে দোদুল্যমান, দোদুল্যমান মানে হচ্ছে দোলা, দোদুল্যমান কত রকমের লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে, যেখানে সোদালি বন চালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচে কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল, একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত একটানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে। সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পাই নাই। শুধু এইরকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চলতা দুলানো থলো থলো মানে থোকা থোকা বন চালতার ফল চারিধারে। সুরি পথটা আমবাগানে আসিয়া শেষ হয়। আবার ও গাছের তলা দিয়া বন কলমি নাটা কাটা মনসা ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় সেই ত্রিশূন্যে মানে খুব উঁচুতে, ত্রিশূন্য মানে কি খুব উঁচু বোঝায়, ত্রিশূন্যতে দোলে। প্রাচীন সিরিজ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পর গাছার ঝাড় নজরে আনে। এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি মুহূর্তে নীরবে আনন্দে তাহাদের পিপাসুর হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে, মজা মানে জলশূন্য বোঝায়, জলশূন্য পুকুর আছে। তাহার পারে যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো এক সময় ওই মন্দিরে বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। আমাদের ছবি রয়েছে বইয়ের মধ্যে, একটা ঝোপঝাড়ে ঘেরা ভাঙা পোড়া মন্দির আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরকমই একটা মন্দিরের কথা বলছে, আর সেই মন্দিরটা কার? বিশালাক্ষী দেবীর মন্দির। বিশালাক্ষীর মন্দির আমাদের পশ্চিমবঙ্গে সেরকম দেখা যায় না, তবে কাশিতে গেলে দেখা যায়, কাশি বা বারাণসীতে গেলে বিশালাক্ষী দেবীর মন্দির কিন্তু দেখা যায়, বেশ ফেমাস মন্দির এটা।
তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। আন্ডারলাইন করবি, কাদের প্রতিষ্ঠিত দেবতা? বিশালাক্ষী দেবী মজুমদার বংশের, ঠিক আছে, এক জমিদার পরিবারের দেবতা হচ্ছেন এই বিশালাক্ষী দেবী। এক সময়ে কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্টা মানে রেগে রুষ্টা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। আগেকার দিনে কিন্তু নরবলি হতো বিভিন্ন জায়গাতে, অনেক কালের কথা। বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এরূপ কোন লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে, মন্দিরের সম্মুখে পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে, চারিধারে বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশের বাতি দিতে আর কেউ নাই, মানে মজুমদার বংশের আর কোনো পুত্র সন্তান নেই ক্ষেত্রে, ঠিক আছে। বংশের বাতি বলতে বোঝায় পুত্র সন্তানদের বোঝায়, এটা একটা বাংলা প্রবাদ। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। ষোড়শী মানে কি? যার বয়স 16 বছর, যে মেয়ের বয়স 16 বছর তাকে ষোড়শী বলে। স্থানটি লোকালয় হইতে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল, পথে কেহ কোথাও নাই। এ সময় নিরালা বনের ধারে একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো মানে রীতিমতো বিস্মিত হইলেন। হঠাৎ করে দেখেছে একটা মেয়ে মানুষকে, অল্প বয়সী মেয়ে, আবার ঝোপঝাড়ে জঙ্গলে ঘেরা পরিবেশে, অবাক হয়েছে। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে। ওলা ওঠা মানে কলেরা রোগ। আগে যখন কলেরা হতো তখন কিন্তু গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত, ঠিক আছে। মরকটা কি জিনিস আমরা পার করেছি ইতিমধ্যে 2020, 2021 সাল করোনার আমল, ওটা ছিল মরক, ঠিক আছে, মহামারীর আমল। মরক শব্দের অর্থ হলো মহামারী, আর ওলা ওটা মানে হচ্ছে কলেরা রোগ। বলে দিও চতুর্দশীর রাতে, আচ্ছা এই লাইনটা আন্ডারলাইন করবি, গ্রামে অল্প দিনে কিসের মরক হবে বলে বিশালাক্ষী দেবী ভবিষ্যৎবাণী করেছিল? ওলা ওঠা রোগী। তারপর একটা আন্ডারলাইন কর, বলে দিও চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। এখানে কোনো পাঠা বলি বা নরবলির কথা কিন্তু বলছে না, এখানে কিন্তু 108টা কুমড়ো বলির কথা বলছে, কালী পুজো করতে বলছে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারের শীত সন্ধ্যার কুয়াশার ধীরে ধীরে যেন মিলিয়া গেল, মানে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনায় কয়েকদিন পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়েছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিশালাক্ষী দেবীর মন্দির ত্যাগের কারণ কি জানিয়েছিল, ঠিক আছে। আর প্রশ্ন আসতে পারে যে কলেরা মহামারী থেকে প্রতিকার পাওয়ার জন্য বিশালাক্ষী দেবী কি ভবিষ্যৎবাণী করেছিল, ঠিক আছে। এইসব গল্প কতবার শুনিয়াছে, মানে এসব গল্প হচ্ছে অতীত হয়ে গেছে, হ্যাঁ, মানে লোকমুখে শুনতে 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 অপুও জেনে গিয়েছে বিশালাক্ষী দেবীর এই টাইপের গল্পগুলো। জানলার ধারে দাঁড়ালেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না, শিশু মন তো, তাই ছটফট করছে যে যদি দেবীকে আমি দেখতে পেতাম এরকম কত ভালো হতো। হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা পাড়িতেছে, সেই সময় খুব সুন্দর দেখিতে রাঙা পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হার বালা, ছবিতে যেরকম আমরা দেখছি, শিশু মনে কিন্তু কল্পনা করছে অপু এগুলো। তখন অপু প্রশ্ন করবে তাকে, তুমি কে? সরি, মহিলাটি প্রশ্ন করবে অপুকে, অপু এগুলো কল্পনা ভাবছে, হ্যাঁ,
হয়তো প্রশ্ন করবে তুমি কে, অপুকে, তখন অপু উত্তর দিবে আমি অপু। তখন আবার সেই ওই মহিলাটি বলবে তুমি বড় ভালো ছেলে, কি বর চাও। সব এগুলো অপুর কল্পনা। এরপর বলেছে সে বিছানায় গিয়া শোয়, একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানির অতীত ও বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে। শরৎ মধ্যাহ্নের রৌদ্র ভরা নীল নির্জন আকাশপথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলিয়া চলিয়াছে। কখন সে ঘুমিয়া পড়ে বুঝিতে পারে না, ঘুমিয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই। জানলার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে, বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ। প্রতিদিন এই সময়ে ঠিক এই ছায়া ভরা বিকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়। অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে, মনে হয় এরকম লতাপাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে হয় একটা যেন কিছু ঘটিবে, এই দিনগুলি বুঝি বৃথা যাইবে না। একটা বড় আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। অপূর্ব অদ্ভুত বৈকালটা, নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার তার টানো খেজুর ডালের ছাপ, বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়, রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো ভিটায় বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। প্রাকৃতিক পরিবেশের কিন্তু বর্ণনা আমরা পাচ্ছি, বুঝতে পারছিস তো আশা করি। এরপর বলছে চকচকে বাদামি রঙের ডানাওয়ালা টেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে, তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। তাহাকে সে কি করিয়া বুঝাইবে, সে কি আনন্দ। নতুন নতুন অভিজ্ঞতা শিশু মনে অপু সঞ্চয় করছে। সেই অভিজ্ঞতার গল্পগুলো কোনটা ছেড়ে কোনটা বলবে সেটাই ভেবে কিন্তু পাচ্ছে না অপু এখানে। ঠিক আছে, ছোট্ট ছিল দশম পরিচ্ছেদ এবং 12 নম্বর পরিচ্ছেদ আরো ছোট, লাস্ট 12 নম্বর পরিচ্ছেদ অব্দি পড়বো। 12 নম্বর পরিচ্ছেদে বলেছে সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল, অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া আছে। মাদুর হচ্ছে ম্যাট, এখন এটা উঠে গিয়েছে, এখনো গ্রামগঞ্জে গেলে সেরকম দেখা যায়। আগে মাদুর কিন্তু বিক্রি করতে আসতো, অনেকেই আসতো, এখন দেখা যায় না মাদুর বিক্রি করা। খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিতেছে। অপু জিজ্ঞাসা করিল পুজোর আর কদিন আছে মা? সামনে কিন্তু পুজো, 100 দিনও নেই, পুজো পুজো গন্ধ। ঠিক আছে, আমাদের ক্ষেত্রেও যেরকম আছে অপুর ক্ষেত্রেও কিন্তু পুজো পুজো গন্ধটা আছে। এক্ষেত্রে দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল, বলিল আর 22 দিন, আন্ডারলাইন হবে। তাহলে দুর্গাপূজার আর কতদিন বাকি আছে? 22 দিন, মোটে 22 দিন বাকি আছে। আর 22 দিন আছে না মা? প্রশ্ন করছে। সে হিসাব ঠিক করিয়াছে, আন্ডারলাইন করবি, সে হিসাব ঠিক করিয়াছে। কে, কোন হিসাব ঠিক করার কথা এখানে বলা হচ্ছে? তাহলে কি হবে উত্তরটা? দুর্গা পুজোর কয়দিন আছে সেই হিসাবটা ঠিক করার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, পরের লাইন থেকেও প্রশ্ন আসবে, ব্র্যাকেট করে রাখ, প্রশ্নটা বলে দিচ্ছি পড়ার পর। বলছে তাহার বাবা বাড়ি আসবে, অপুর মায়ের তাহার জন্য পুতুল কাপড় আলতা। দুর্গার মন আজ খুব খুশি আছে। কোশ্চেন আসবে, দুর্গার মন আজ খুশি কেন? রাত্রিরে রান্না প্রায় হয় নাই। আরো একটা খুশির খবর আছে, আমরা পরের লাইনে পাবো। বলছে রাত্রিতে রান্না প্রায় হয় না, ওবেলা বাসি ভাত তরকারি থাকে, আজ ভাত চড়িয়াছে, আন্ডারলাইন করবি, আজ হচ্ছে ভাত চড়িয়াছে, তরকারি রান্না হইবে,
ইহাতে তাহার মহা আনন্দ। তার মানে আমরা বুঝতে পারলাম অপুদের সংসারে কিন্তু ডেইলি রাত্রের দিকে ভাত রান্না কিন্তু হয় না। সকালের বা দুপুরের যে সমস্ত বাসি ভাত বা খাবার দাবার থাকে সেইগুলোই কিন্তু রাত্রে চালানো হয়। কিন্তু আজ তাদের মহা আনন্দ, কেন অনেক দিন পর গরম গরম ভাত উঠেছে, তরকারি রান্না হচ্ছে গরম গরম। আজ যেন একটা উৎসবের দিন। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা তাহলে তোর সঙ্গে আড়ি করব, বলে দেখ। মানে অপু এবং দুর্গার সাথে এমন একটা কথাটা হয়েছে যে কথাটা মাকে বলা যাবে না। করবে যা। শোনো মা, ও পোস্তর দানার নাম জানে না, মানে হচ্ছে ওই বলছে। দুর্গা তখন বলছে তার ভাইকে উদ্দেশ্য করে, তার মাকে বলছে, জানো মা কি হয়েছে আজকে? ও পোস্ত দানার নামই জানে না। আজ রাজিদের বাড়ি পোস্ত দানা রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজিদি? মানে শুকাতে দিয়েছে ধুয়ে টুয়ে। বলছে অপু তখন বলছে, এগুলো কি রাজিদি? তখন রাজি বলছে, হ্যাঁ ব্যঙ্গের সুরে বা মজা করে বলছে, এগুলো যষ্টি মধু। যষ্টি মধু কি? এক বিশেষ ঔষধি গাছ। হ্যাঁ, যষ্টি মধু হচ্ছে এক বিশেষ ঔষধি গাছ, যেটা মিষ্টি স্বাদের হয়ে থাকে। রাজি বললে, যষ্টি মধু খেয়ে দেখ। ও খেয়ে এলো মা, সেখানে দাঁড়িয়ে বুঝতেই পারলো না যে পোস্ত। এমন বোকা না মা? অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। সেই যেদিন তার মাকাল ফলগুলো সতুদা লইয়া পালিয়েছিল, সেদিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া একরাশ মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল, কেমন হলো এখন? আমরা দশম পরিচ্ছেদে পেয়েছিলাম মাকাল ফলের কথা, কিন্তু সেই মুহূর্তে ভাইয়ের দুঃখ দূর করার জন্য দিদি অপু কিন্তু মাকাল ফল সংগ্রহ করে এনেছিল। সেই দিনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। বড্ড যে কাঁদছিলি সকালবেলা, সে সন্ধ্যায় কিসে সে বেশি আনন্দ পাইয়াছিল? মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখে বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে, তাহা সে জানে না। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতালকোটের তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। পাতালকোট হচ্ছে মাশরুম, ব্যাঙের ছাতা। তাদের সব কিন্তু ব্যাঙের ছাতা বা মাশরুম খাওয়া যায় না, কিছু কিছু ব্যাঙের ছাতা খাওয়া যায় যেগুলো চাষ করা হয়। তবে গ্রামগঞ্জের দিকে মানুষেরা ওটা ব্যাপারটা বেশি বোঝে। হ্যাঁ, পুরুলিয়ার সাইডে বল বা বাঁকুড়ার সাইডে বল, ওখানে তো হচ্ছে জঙ্গল টঙ্গলের পরিবেশ কিনা, ওখানে কিন্তু এরকম মাশরুম হয় প্রাকৃতিক ভাবে, ওইগুলো কিন্তু খাওয়া যায়, ওরাই বোঝে। ওইগুলোকে বলা হয়ে থাকে পাতালকোট। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি? পাতালকোট এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবছি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্য সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। আন্ডারলাইন করবি, সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। প্রশ্ন আসবে 5 নাম্বার, এখানে সর্বজয়ার বুক তৃপ্তিতে ভরে ওঠার কারণটা কি? কোশ্চিন আসবে। হ্যাঁ, তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? আসলে কেন এই কথা বলছে ছোট্ট করে বলে দিই, অভাবের সংসার তো, তাই আজকে তাদের বাড়িতে মানে অপুদের বাড়িতে গরম গরম ভাত এবং সবজি রান্না হয়েছে, এবং সবজিটা এত সুন্দরভাবে বা মোটামুটি ভাবে যাই বলিস না কেন রান্না হয়েছে, খেয়ে তৃপ্তি লাভ করেছে অপু। এবার ছেলের আনন্দে মায়ের আনন্দ, তাই এখানে মা সর্বজয়ারও কিন্তু ছেলের মুখ থেকে তৃপ্তির বাণী শুনে আনন্দ তিনি পেয়েছেন। এছাড়াও বলল যে এত সুন্দর রান্না হয়েছে, মাংসের মতন লাগছে। আমরা কখন বলি মাংসের মতন রান্না? যখন খুব টেস্টি হয় রান্নাটা, তাই না? এটাই ওটাই বলছি যে বুক গর্বে এবং তৃপ্তিতে ভরে উঠলো।
তাহার পরে সকলে গিয়া ঘুমাইয়া পড়ে, রাত্রি গভীর হয়, ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশির আর্দ্র নৈশবায়ু ভরিয়া যায়। ছাতিম ফুল শরৎকালে ফোটে, ছাতার মতন গাছটা হয়, থোকা থোকা ফুল হয় এবং উগ্র গন্ধ হয়। এই ফুলের গন্ধটা রাত বাড়ার সাথে সাথে না বাড়তে থাকে। অনেকের অপূর্ব লাগে, আমার বেশ ভালোই লাগে ছাতিম ফুলের সেন্ট, এবং অনেকের মাথা ধরে যায় সেই ছাতিম ফুলের গন্ধে। ঠিক আছে, ছাতিম ফুলের গন্ধ কিন্তু এদিকেও ভেসে আসে, আশেপাশে কিন্তু গাছ নেই, অনেক দূরে রয়েছে, অনেক দূর থেকেই সেন্ট গুলো ভেসে আসে। বুঝে গেছে? তাহলে ঘুমিয়ে পড়লো এরা, এবার আমাদেরও ছুটি হলো, এরা ঘুমাক, আমরা ছুটি নিই। আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট দিন পরের পরিচ্ছেদ পড়িয়ে সেকেন্ড টার্ম শেষ হবে।